আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আমি পদ্মজ উপন্যাসের ৬৬তম পর্ব। পাতালপুরী নিস্তব্ধতায় ছেয়ে গেছে, কোনো সাড়া শব্দ নেই। মেয়েথ্রি মেয়েগুলো বাঁধা অবস্থায় পড়ে আছে। পদ্মজা A1 পালঙ্কে শুয়ে আছে, তার শরীরে বিন্দুমাত্র শক্তি নেই। ঘরের ছাদে অপলক চোখে তাকিয়ে আছে, চোখ দুটি শুষ্ক, এক ফোঁটাও পানি নেই। নিষ্প্রাণ হয়ে গেছে সে। বিটুর দরজার পাশে দেয়াল ঘেঁষে বসে আছে আমির। তার চাহনি এলোমেলো, মস্তিষ্ক অন্যমনস্ক। এক টুকরো ছোট পাথর কামড়াচ্ছে, পাথরটা দিয়ে নিজের দাঁত আঘাত করছে। মজিদ তীক্ষ্ণ চোখে অনেকক্ষণ যাবৎ আমিরকে পরখ করেছেন। তিনি আমিরের হাবভাব বুঝার চেষ্টা করেছেন। আমিরের দুই হাত অনেকক্ষণ ধরে কাঁপছে, এমনকি তার শরীরও কাঁপছে। মজিদ বিস্মিত। আমির দুই হাত মাথা চেপে ধরে সিজদার মতো উবু হয়, আর্তনাদের মতো শব্দ করে ওঠে। দুই হাতে মাঝে খামচে ধরার চেষ্টা করে। খলিল কিছু বলতে চাইলে মজিদ আটকে বলল, এখন কোনো শব্দ করা ঠিক হবে না, ওর মাথা ঠিক নেই। আমির সোজা হয়ে বসে, তার চোখ দুটি রক্তের মতো লাল হয়ে গেছে। মেঝেতে শুয়ে দুই হাতে নিজের চুল টেনে ধরে। কিছু একটা ভাবছে সে। দেখে মনে হচ্ছে সমুদ্রের অতলে সে হারিয়ে যাচ্ছে। পানি খেতে খেতে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কোন দিকে সাঁতরালে কিনারা পাওয়া যাবে ঠাউর করতে পারছে না। মজিদ খলিলকে নিয়ে সরে যান। আমির উঠে দাঁড়ায়, ঘরে পায়চারি করে, ঘন ঘন নিঃশ্বাস ছাড়ে। ঘাড়ের রক্ত শুকিয়ে গেঞ্জির সাথে লেপ্টে আছে। আমির চেয়ারে বসে হেলান দিল। চোখ বুজতেই ভেসে ওঠে পুরনো মুহূর্ত। আকাশে লক্ষ লক্ষ তারা, তার মাঝে ছিল একটা মাত্র চাঁদ। আকাশের নিচে পদ্ম নীরের ছাদে আমির পদ্মজাকে দুই হাতে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিল। মৃদু কোমল বাতাসকে সাক্ষী রেখে পদ্মজা বলেছিল, পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ স্বামীটি আমার, তাই প্রতিটি মেয়ের আমাকে হিংসা করা উচিত। আমির দ্রুত চোখ খুলে ফেলে, তার শরীর বেয়ে ঘাম ছুটছে, অস্থির অস্থির লাগছে। বোতল থেকে পানি বের করে খেলো, তারপর বড় করে নিঃশ্বাস ছাড়লো। এক কোণে পড়ে থাকা শাড়িটা হাতে নিয়ে আগুন ধরিয়ে দিল। যতক্ষণ না পুরো শাড়িটা ছাই হয়েছে, এক দৃষ্টিতে তাকিয়েছিল। ঠোঁট অদ্ভুতভাবে কাঁপছে। সে কি কাঁদতেই চাইছে? মজিদ হাওলাদার চেয়ারে বসে সিগারেট ধরালেন। খলিল বলল, আমিরের হাবভাব তো ভালা না ভাই, আলমগীরের মতো নাকাম কইরা আলায়। মজিদ দৃঢ়কণ্ঠে বললেন, এরকম হবে না। আমির কখনো নিজের তৈরি করা সাম্রাজ্য ছাড়বে না। তুই বের হয়ে যা, মন্ত্ররা বসে আছে। তুমি এইখানে থাকবা? আর কেউ আছে এখানে? মেয়েগুলোকে তো বারেকের সাহায্যে নিয়ে সামলাতে পেরেছি। এখন ওরে বাইরে পাহারা বাদ দিয়ে ভেতরে আসতে বলবো? রাগও কেন, আমি তাইলে যাইতাছি। কাঞ্চনপুরের চেয়ারম্যান রে বলে আসবি শুক্রবারের কথা, কোনো ভুল যাতে না হয়। আচ্ছা ভাই। খলিল বেরিয়ে যায়। মজিদ ধোঁয়া উড়ান। পুরো ঘরে সেই ধোঁয়া ছড়িয়ে পড়ে। আমির A1 দরজার সামনে এসে দাঁড়ালো। স্বাভাবিক হতে তার মাঝরাত অবধি সময় লেগে গেছে। দরজার বাইরে থেকে উকি দিয়ে দেখল পদ্মজাকে। অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়ে আছে সে। আমির দরজা ঠেলে ঘরে ঢুকলো। পদ্মজা দরজার খোলার শব্দ শুনেও ফিরে তাকালো না। আমির কথা বলতে গিয়ে আবিষ্কার করলো তার কথা আসছে না, গলা বসে গেছে। সে পদ্মজার পায়ের কাছে গিয়ে বসলো। আমির পদ্মজার পায়ে হাত দিল। পদ্মজা পা সরিয়ে নেয়নি। আমির বেশ খানিক মুহূর্তে বসে থাকে সেখানে। তারপর বলল, সকালে আমরা অন্দরমহলে যাব। পদ্মজা জবাব দিল না। আমিরের এখানে বসে থাকতে অস্বস্তি হচ্ছে। মনে হচ্ছে সে যতক্ষণ এখানে থাকবে পদ্মজার নিঃশ্বাস নিতে পারবে না। তাই বেরিয়ে যেতে উঠে দাঁড়ালো। দরজার বাইরে পা রাখতেই পদ্মজার শান্ত কণ্ঠস্বর ভেসে আসে, এই শক্তি আর মেধা ভালো কাজে লাগালে এর চেয়েও বড় রাজত্ব পেতেন, বেহেশত পেতেন, পরিবার পেতেন। আমির শুনেও না শোনার ভান করে দরজা ছেড়ে A1-এ বাইরে এসে দাঁড়ালো। সেখানে উপস্থিত হলেন মজিদ।
আমিরকে উদ্দেশ্য করে বললেন, বাবু এদিকে আয়। আমির মজিদ একসাথে সোফায় এসে বসে। আমির ক্লান্তি তার চোখে মুখে। মজিদ বললেন, 2 দিন পর শুক্রবার, মনে আছে তো? আমির মনে করার চেষ্টা করলো। শীতে তারা শীতবস্ত্র বিতরণ করে। এ নিয়ে বড় সমাবেশ হয়। কত কত গ্রাম থেকে মানুষ আসে। দুনিয়ায় দুনিয়ার লোক দেখানো পাপ পুণ্যের হিসাবের খাতায় হাওলাদার বাড়ির নাম পুণ্যের খাতায় সবার উপরে। আমির নির্বিকার সুরে বললেও, মনে আছে। দেখিস পদ্মজা যেন কোনো ভেজাল না করে। আর কি ভেজাল করবে? মেরেই তো ফেলছিলাম আরেকটু হলে। মেরে ফেললে খুশি হবে? আমির আচমকা রেগে যায়। মজিদ মৃদু হেসে বললেন, মারবি কেন? তোর বউ তোর কাছে রাখবি, শুধু একটু খেয়াল রাখতে বলেছি। কিছু করবে না ও? আমি দ্বিতীয়বার আর ভুল করব না। আমির বিরক্ত নিয়ে বলল, না হলেই ভালো। কুয়েতে সময় চেয়ে বার্তা পাঠিয়েছি, সময় দিবে না। আর এত অনুরোধ করার কি আছে? সময় মতো হয়ে যাবে। তুমি এখন সামনের কাজে মন দাও। আমি এই ব্যাপারটা দেখছি। মজিদ আমিরের পিঠ চাপড়ে বললেন, বাঘের বাচ্চা। আমির পূর্বের সুরেই বলল, যাওয়ার সময় বারেক ভাইকে বলো আসতে। বাইরে কে থাকবে? তুই এখন থাক এখানে। আমির কিছু বলল না। চারপাশ থমকে আছে। কোথাও কোনো সাড়া শব্দ নেই। আমির নিজের নিঃশ্বাস নিজে শুনতে পাচ্ছে। চুপ করে বসে আছে। ঘাড়ের ব্যথাটা বেড়েছে। জ্বালা পোড়া করছে। সে 2-3 বার A1-এর দরজার দিকে তাকিয়েছে। 1000বার নিজের ডান হাতের দিকে তাকিয়েছে। কেন এমন হচ্ছে সে জানে না। তার এক পাশে যেন রক্ত, অন্য পাশে ফুলের বাগান। ফুলের সুবাস তাকে চুম্বকের মতো টানছে। অন্যদিকে রক্তের রং যে তার পেশা, রীতি, নেশা, দায়িত্ব। আমির ঠোঁট কামড়ে দীর্ঘ শ্বাস ছাড়ে। দ্রুত পায়ে চলে আসে A1-এ। ঘরে আবছা আলো। পদ্মজা ঘুমাচ্ছে। তার হাতে হ্যান্ডকাপ রয়ে গেছে। আমির জুতা খুলে হেঁটে আসে। নয়তো শব্দ শুনে উঠে যাবে পদ্মজা। সে টের পায় তার 2 পা কাঁপছে। প্রবল জড়তা কাজ করছে। তাদের আলাদা 2 পথ এক হতে চাইছে না। একজন মানুষ হয়ে 2 সত্তা নিয়ে বাঁচা যায় না। 2 সত্তা বড় যন্ত্রণার। আমির পদ্মজার পায়ের কাছে বসল। ফর্সা 2টি পা স্থির হয়ে আছে। আমিরের লুটিয়ে পড়তে ইচ্ছে করছে, কিন্তু ছুঁল না। পদ্মজার মুখের দিকে চেয়ে রইল অনেকক্ষণ। পৃথিবীর একমাত্র অদ্ভুত মানুষটি বুঝি সে? আমির বিছানা উঠে বসে। পদ্মজার গলার দাগটা দেখার চেষ্টা করে। পদ্মজা জেগে ওঠে। আমির মুখটা ঝুঁকে আছে তার উপর। সে সরে যাওয়ার চেষ্টা করতেই আমির পদ্মজাকে জড়িয়ে ধরে। পদ্মজার বুকের মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে রাখে। শুনতে পায় পদ্মজার বুকের ধুকধুকানি। পদ্মজা চমকে যায়। পিনপতন নীরবতা বিরাজ করছে। উত্তপ্ত নিঃশ্বাসের শব্দ ছাড়া কিছু নেই। পদ্মজা ঢোক গিলে বলল, আপনার রাজত্বে এসে আপনার সাথে পেরে ওঠা আমার পক্ষে সম্ভব নয়। তবে এইটুকু তো বলতেই পারি, আপনার ছোঁয়া আমার কাছে সবচেয়ে নোংরা, অপবিত্র। আমির জবাবে কিছু বলল না। চুপচাপ সরে গেল। অন্যদিকে ফিরে শুয়ে রইল। পদ্মজা আমিরের পিঠের দিকে তাকায়। বুকটা হাহাকার করে ওঠে। এতক্ষণ তো সে শক্তই ছিল। আমিরের প্রতি তার বিন্দুমাত্র ভালোবাসা আসেনি, মায়া আসেনি। এখন কেন এমন হচ্ছে? আমিরের সাথে সাথে নিজের প্রতিও ঘৃণা চলে আসে। 1000 মেয়ের জীবন নষ্ট করা মানুষটাকে সে এখনো ভালোবাসে। তার মন কাঁদে। পদ্মজা ছাদের মেঝেতে তাকিয়ে মনে মনে হেমলতাকে বলল, তোমার মেয়ে এত খারাপ মানুষ কি করে হলো আম্মা? আমি পাপিকে ভালোবেসে পাপ করেছি। ক্ষমা করে দিও আমাকে। ক্ষমা করতে না পারলে অভিশাপে পুড়িয়ে ছাই করে দাও আমাকে। যাদের ভালোবাসাকে বাজি ধরতে হয়, ভালোবাসাকে রক্তারক্তির যুদ্ধে নামাতে হয়, বুকের ভেতর ভালোবাসাকে সন্তর্পণে লুকিয়ে রাখা যায় না, তারা বোধহয় সবচেয়ে বেশি অসহায়।
পদ্মজার দুই চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। সে ভেজা কণ্ঠে বলল, যেদিন আপনার মনে হবে আপনার দ্বারা আর কারো ক্ষতি হবে না, পাপ হবে না, সেদিন আমাকে পদ্মবতী ডেকে জড়িয়ে ধরবেন। আমির নিশ্চুপ রইল। কিছু বলার মতো ভাষা তার মস্তিষ্কে নেই। সে নির্বাক। পৃথিবীতে তিনটা মানুষকে সে ভালোবেসেছে, তার থেকে দুটো মানুষই তার পাপের জন্য তার থেকে দূরে সরে গিয়েছে, আরেকজন চলে যাওয়ার পথে। তারপরও আমির পারে না সবকিছু ছেড়ে ছুড়ে দূরে হারিয়ে যেতে। তার ইচ্ছে করে না, সে ভাবতে পারে না। পদ্মজা কাঁদতে কাঁদতে বলল, আমার মা নেই, বাবা নেই, আমার স্বপ্ন আশার সবকিছু তো আপনি ছিলেন। আপনাকে নিয়ে আমি বৃদ্ধ হতে চেয়েছি, সেই আপনি আমাকে মেরে ফেলতে চেয়েছিলেন। শত শত মেয়েকে পিটিয়ে জান ছিনিয়ে নেন। আল্লাহর দোহাই লাগে, আমার কষ্টটা অনুভব করুন। আমি হাসরের ময়দানে কি করে মুখ দেখাবো? মৃত অত্যাচারী মেয়েগুলোর সামনে কি করে দাঁড়াবো? হাসরের ময়দানে সবাই আমার দিকে ঘৃণ চোখে চেয়ে থাকবে। কলঙ্কিনী আমি, আপনার বউ হয়ে আমি কলঙ্কিনী হয়েছি। মেয়েগুলোর বাবা মাকে আমি কি বলবো? তাদের নারীছেড়া ধনকে ছিনিয়ে নেওয়া পুরুষটিকে আমি ভালোবেসেছি, এই কথা কি করে বলবো? বলতে পারেন? আমির উঠে বসে, বেরিয়ে যায়। পদ্মজা কাঁদতে থাকলো। চোখের জল শুকায় না। আল্লাহ তাআলা এ কোন পরীক্ষায় ফেলেছেন। আমির খুব দ্রুত ফিরে আসে। তার হাতে লম্বা একখানা বস্ত্র। সে সেই বস্ত্রটি বিছানার উপর রেখে প্যান্ট থেকে চাবি বের করলো, হ্যান্ডকাপ খুলে পদ্মজাকে বসিয়ে দিল। তারপর পদ্মজার সামনে বস্ত্রটি ধরে শান্ত সুরে বলল, আমি পারবো না সরে আসতে। এই তলোয়ার ব্যবহার করা হয়নি, খুব পছন্দ করে এনেছিলাম, তোমার হাতে তুলে দিলাম। যদি পারো মুক্তি দিও আমাকে। কোনো কলঙ্ক রেখো না গায়ে। হাসরের ময়দানেও তুমি সবচেয়ে সুন্দর, সম্মানিত এবং দামি থাকবে। শুধু বেহেশতে দুজনের একসাথে রাজপ্রাসাদের থাকার স্বপ্নটা পূরণ হবে না। আমিরের বলা কথাগুলো শুনে পদ্মজার গায়ের পশম দাঁড়িয়ে যায়, বুকে ব্যথা শুরু হয়। আমিরের পদ্মজার দুই হাত মুঠোয় নিয়ে চুমু দিল। তারপর বলল, শেষবার ছুঁয়েছি, আর ছুব না। শপথ করছি, আর ছুব না। তারপর ছুটে যায়, বেরিয়ে যায় ঘর থেকে। পদ্মজার দম বন্ধ হয়ে আসে। মিনিট দুয়েক পর হতেই চাদর খামচে ধরে হাউমাউ করে কান্না শুরু করে। আল্লাহ উপর প্রশ্ন তুলল, আমার ভালোবাসা কি কমতি ছিল আল্লাহ? কেন এমন জীবন দিলে আমায়? আমি কি করব? মৃত্যু দাও আমাকে। পদ্মজা চোখ ভর্তি জল নিয়ে তুষারের দিকে তাকালো। তুষার এক হাত কপালে ঠেকিয়ে বিড়বিড় করে বলল, মাই গড। তার শ্বাস প্রশ্বাস ঘন হয়ে যায়, চোখে জল চিকচিক করছে। এমন অদ্ভুত ভালোবাসা সে দুটো দেখেনি। একজন খুন হতে চেয়েছে, আরেকজন খুন করে মুক্তি দিয়েছে। ফাহিমা কাঁদছে। পদ্মজা মিষ্টি করে হেসে বলল, আপনি এভাবে কাঁদছেন কেন? আমির হাওলাদারের একটা সুন্দর জীবন হতে পারত, আফসোসের সুরে বলল ফাহিমা। পদ্মজা ফিক করে হেসে ফেলল, বলল, পুলিশ হয়ে ক্রাইম কিং এর জন্য কাঁদছেন? তুষার বুক ফুঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। কঠিন মনের তুষার ভেঙে পড়েছে। ভালোবাসার অনেক ব্যাখ্যা সে শুনেছে, কিন্তু ভালোবাসা এমনও হতে পারে সে ভাবেনি। তুষার বলল, তিনি অবশ্যই চেষ্টা করেছিলেন এই জগৎ থেকে বের হতে, কিন্তু পারেননি। তিনি আষ্টেপৃষ্ঠে পাপের রাজ্যে জড়িয়ে গিয়েছিলেন। কিন্তু ভালোবাসার কোনো আদালত থাকলে সেই আদালতে আমির হাওলাদার সব খুন মাফ। পদ্মজা ঠোঁট কামড়ে হাসে। অনেক কাহিনী, অনেক কান্না তো এখনো বাকি। এরা এইটুকুতে কেঁদে অস্থির। তার ভীষণ হাসি পাচ্ছে, ভীষণ। আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আমি পদ্মজা উপন্যাসের ৬৭তম পর্ব। সকালের ঘন কুয়াশার চাদর ঢেকে আছে প্রকৃতি। কাঠের ২ তলা বাড়ির উঠানে শুটিং দলের সবাই বসে আছে। হিমেল হাওয়ার সঙ্গে আসা কনকনে শীতে সবাইকে কাবু করে ফেলেছে। সবার মুখ থেকে ধোঁয়া বের হচ্ছে।
শাকিল নামে একটা ছেলে উঠানের মাঝে আগুন ধরালো। লিখন আগুন থেকে তাপ নেয়। তীব্র ঠান্ডার জন্য শুটিং এগোচ্ছে না, বারবার পিছিয়ে যাচ্ছে। সূর্য যখন আকাশে উদিত হয়, মৃদুলের দেখা মিলে। সে লিখনের সাথে কর্মদন করে বলল, কেমন আছো ভাই? লিখন হেসে বলল, ভালো। এই শাকিল, একটা চেয়ার দিয়ে যাও। শাকিল চেয়ার দিয়ে যায়। মৃদুল বসলো। দুজন বড়ই গাছের নিচে বসে আছে। সেখানে থেকে অলন্দুপুরের বড় সড়ক দেখা যায়। লিখন বলল, তারপর কেমন আছো? জি ভাই, ভালো আছি। একটা দরকারে আইসি ভাই। লিখন মৃদুলের দিকে মুখ করে বসলো। মৃদুল লজ্জা পাচ্ছে। লিখন বলল, পূর্ণার ব্যাপারে কিছু? মৃদুলের অপ্রস্তুত হয়ে পড়ে। সত্যি সে লজ্জা পাচ্ছে। ঘাড় ম্যাসেজ করতে করতে বলল, পূর্ণারে কেমনে কি বলতাম বুঝতেছি না, একটু বইলা দাও। লিখন সশব্দে হাসল। মৃদুলের সাথে যতবার তার দেখা হয় ততবার সে হাসতে বাধ্য। মৃদুল বলল, আমি আমির ভাই আর তুমি এসব অনেক ভালো বুঝো। আমির ভাইরে ডর লাগে, তাই তোমার কাছে আইছি। লিখন বলল, এটা কোনো ব্যাপার? তারপর দূরের পথে চেয়ে বলল, আমার একটা ইচ্ছে ছিল। শীতের জ্যোৎস্নার নৌকা নিয়ে মাঝ নদীতে যাব। নৌকায় আমি থাকবো, আর আমি যাকে ভালোবাসি সে থাকবে। চারদিকে জ্যোৎস্না টুপটুপ করে পড়বে। সে সময়টাকে সাক্ষী রেখে বিয়ের প্রস্তাব দেব। মনের সব অনুভূতি জানাবো। কিন্তু আমার ভাগ্য সেই সময়টা আসেনি। তুমি চেষ্টা করতে পারো। লেখনের কথা মৃদুলের খুব পছন্দ হয়। সে প্রফুল্লিত হয়ে বলল, সুন্দর বলেছ ভাই। তারপরই মুখ গোমট করে বলল, কিন্তু এখন তো জ্যোৎস্না নাই। শুনেছি শুক্রবার জ্যোৎস্না রাত। আমাদের জ্যোৎস্না নিয়ে কাজ আছে। নায়িকারে ভালোবাসার কথা বলবেন নাকি? না, নায়িকা মারা যাবে। মৃদুল উঠানের দিকে তাকিয়ে বলল, ভাই, নায়িকা কোনটা? লিখন আঙ্গুলের ইশারায় একটা মেয়েকে দেখিয়ে বলল, নীল শাল পরা মেয়েটা। মৃদুল মেয়েটাকে দেখে বলল, এ তো আসমানের পরী। লিখন হাসল, বলল, পূর্ণার সামনে এই কথা বলিও না। দুজন একসাথে হাসলো। আরো অনেক কথা বলল। মৃদুল কথার ফাঁকে খেয়াল করেছে যে মেয়েটিকে লিখন নায়িকা বলেছে, সেই মেয়েটি বারবার লিখনের দিকে তাকাচ্ছে। দৃষ্টি অন্যরকম। মৃদুল লিখনকে বলল, ভাই, নায়িকা বোধহয় তোমারে পছন্দ করে। লিখন ফিরে তাকাতেই মেয়েটি দ্রুত চোখ সরিয়ে নিল। লিখন মৃদুলকে বলল, আর ওদিকে তাকিও না। তোমার ধারণা সত্যি। মৃদুল উৎসুক হয়ে এগিয়ে আসে। আগ্রহ নিয়ে বলল, ওনার নাম কি? ফারহিন ত্রিধা। মাশাল্লাহ, নামের মতোই সুন্দর। তোমার সাথে কিন্তু মানাবে। লিখন স্মিত হেসে বলল, মানায় তো কতজনের সাথে, আমার কি সবাইকে পাই? মৃদুল না সূচক মাথা নাড়ালো। লিখন বলল, ত্রিধা ছেলে মানুষ, নতুন এসেছে মিডিয়া জগতে। শুনেছি আমার জন্য নাকি মিডিয়া জগতে এসেছে। আমি যাকে ভালোবাসি তাকে ভুলিয়ে দিয়ে নিজে জায়গা করে নিবে। এটা কি ছেলে মানুষই ভাবনা নয়? লিখন হাসলো মৃদুলও। লিখন বলল, আমরা জীবনে অনেক কিছু চাই, সব কিন্তু পাই না। এটা সম্ভব নয়। আমার কি নেই? সব আছে। কিছুর অভাব নেই, শুধু একটা অংশই ফাঁকা। সে অংশটা কখনো পূর্ণ হবে নাকি জানি না। পূর্ণ হবে একদিন, এটা ভাবাও ঠিক নয়। কারণ যাকে চাই সে পরন্ত্রী। তবুও মনে ভেবে ফেলে, যদিও এই আশা পূর্ণ হয়, আমার বর্তমানে যা কিছু আছে তা থেকে কিছু একটা হারিয়ে যাবে। এটাই দুনিয়ার নিয়ম, নিয়তি। কিছুর অভাব না থাকলে তুমি কার পিছনে দৌড়াবে? কিসের আশায় বাঁচবে? অপূর্ণতা একধারে সৌভাগ্য, আবার দুর্ভাগ্য। তুমি অনেক বুঝো ভাই। এই যে ত্রিধা পাগলামি করে, আমি কিন্তু মানা করি না, তালও দেই না। পাগলামি করে যদি নিজের মনকে তৃপ্ত রাখতে পারে তবে করুক না। সে তো জানে আমার মন অন্যখানে ছুটে। কতদিন অবিবাহিত থাকবা? এইবারে বিয়ে করে নাও। আম্মা চিঠি পাঠিয়েছেন, কোনো রাজনীতিবিদের মেয়ের সাথে বিয়ের কথা চলছে।
এইবার ফিরে বিয়ে করতেই হবে, নয়তো নাকি বিষ খেয়ে আত্মহত্যা করবেন। এটা কোনো কথা? এইবার বিয়ে কইরা নেওয়া দরকার। খালাম্মার তো ইচ্ছে করে ছেলের বউ দেখার। মৃদুল, তুমি সব জানো, তুমি খুব ভালো ছেলে, ভালোবাসো, বুঝো, তাই তোমার সাথে কিছু বলি। পদ্মজা শুধু একটা নাম না, আমার মনে হয় পদ্মজা শব্দটা একটা প্রাণ, আমার বেঁচে থাকার অনুপ্রেরণা। আমি খুব খারাপভাবে পদ্মজাকে ফেঁসে গেছি। আমার মাঝে মাঝে দম বন্ধ কষ্ট হয়, তখন চেষ্টা করি পদ্মজার নামক মায়াজাল থেকে থেকে বেরোতে, কিন্তু পারি না। এই যে বেঁচে আছি, প্রতি মুহূর্তে মনে হয় পদ্মজা আসবে, একদিন আমার কাছে আসবে। মানুষ তো আশা নিয়েই বাঁচে, আশা পূরণ না হোক, আশা রাখতে তো দোষ নেই, বাঁচতে তো হবে। ত্রিধা আমাকে ভালোবাসে, আমি বুঝি। যখন শুটিং চলে মুখস্থ ডায়লগগুলো ত্রিধা মন থেকে অনুভব করে আমাকে বলে, কিন্তু আমি কিছু করতে পারি না। আমার তখন খারাপ লাগে। আমি নিজে একজন প্রেমে বেকুল, তাই অন্য কারো বেকুলতা আমি বুঝি। এখন আমি পদ্মজার অনুভূতিও বুঝি। পদ্মজার জায়গায় আমি দাঁড়িয়েছি। ত্রিধা আমাকে পদ্মজার অনুভূতি বুঝিয়ে দিয়েছে। আমি ত্রিধাকে যেমন মনে জায়গায় জায়গা দিতে পারি না, পদ্মজাও আমাকে দিতে পারে না। পদ্মজা আমির হাওলাদারকে খুব ভালোবাসে। আমি নিজের ভালোবাসার সাথে তাদের ভালোবাসাকেও সম্মান করি। তাদের ভালোবাসা অতুলনীয়। বুকে একটু জ্বালা পোড়া হয়, ঠিক, তবে এটাই বাস্তবতা। ত্রিধার জন্য আমার মায়া হয়। মেয়েটা অন্য কাউকে ভালোবেসে সুখী হতে পারত। ঘুরে ফিরে এমন কাউকে ভালোবেসেছে যে অন্য কাউকে ভালোবাসে। আমার মতো হয়তো পদ্মজাও ভাবে। ত্রিধার ভালোবাসাকেও আমি সম্মান করি। সে সত্যি মন উজাড় করে আমাকে ভালোবাসে, কিন্তু আমার পক্ষ থেকে দেওয়া সম্ভব নয়। এমনকি আমি ত্রিধাকে জায়নামাজের বসে কাঁদতেও দেখেছি, তবুও আমার মনে ভালোবাসা জন্মায়নি। ভালোবাসা খুব কোমল, আবার খুব শক্ত। কিছু মানুষ একজনকে ভালোবাসার জন্য জন্মায়, অন্য কারোর ভালোবাসা তাকে ছুঁতে পারে না। তার মধ্যে আমি একজন, হয়তো পদ্মজাও তার মধ্যে আরেকজন। এটা ভাবতেও খারাপ লাগে। ত্রিধা ভালোবাসে আমাকে, আমি ভালোবাসি পদ্মজাকে, পদ্মজা ভালোবাসে আমির হাওলাদারকে। সবার ভালোবাসাই সত্য। কি কাণ্ড! এই পৃথিবীর সুখী মানুষ কারা জানো? তোমার মতো মানুষেরা। মৃদুল মোহাবিষ্ট হয়ে পড়েছে। সে অবাক হয়ে বলে, আমার মতো? হ্যাঁ, তোমার মতো। তুমি পূর্ণাকে ভালোবাসো, পূর্ণা তোমাকে ভালোবাসে। তোমাদের তৃতীয় ব্যক্তির যন্ত্রণা সহ্য করতে হয় না। এই ভালোবাসাকে কখনো হারাতে দিও না। কপাল গুণে যাকে চাও সেও তোমাকে চায়। কখনো অসম্মান করো না, ধরে রেখো। ভালোবাসা খুব দামি, যা সবাই পায় না। আমাদের জীবনে মা বাবা, নানা নানি, দাদা দাদি, ভাই বোন, অনেক মানুষ আছে যারা আমাদের ভালোবাসে। তবুও আমরা জীবনসঙ্গীর জন্য পাগল হই, তার ভালোবাসা পাওয়ার জন্য আকুল হয়ে থাকি। তার ভালোবাসা ছাড়া নিজেকে শূন্য মনে হয়। এই মায়া পৃথিবীর সৃষ্টির পর থেকে হয়ে এসেছে। আমিও এমন একজনের ভালোবাসা পাওয়ার জন্য আকুল হয়ে আছি। ঝাপসা ভরে হাঁটছি। এই জায়গাটা অন্য কাউকে দেওয়া সম্ভব নয়। তাই আমি বিয়ে করব না। কোনো মেয়েকে জীবন্ত হত্যা করার অধিকার নেই আমার। আমাকে যে বিয়ে করবে সে সুখী হবে না। আমি পারবো না। আমি স্বামী হিসেবে ব্যর্থ হয়ে যাব, কলঙ্ক লেগে যাবে। আমি সেটা হতে দেব না। মনে একজনকে রেখে আরেকজনকে বিয়ে করে তাকে সুখী করা একটা চ্যালেঞ্জ। আমি এই চ্যালেঞ্জটা নিতে পারবো না, কারণ আমি শতভাগ নিশ্চিত এই চ্যালেঞ্জে আমি হেরে যাব। যে যাই ভাবুক, একাই জীবন কাটিয়ে দেব। ভালোবেসে যাও তো শান্তি, নিজের স্বার্থে সেই শান্তি আমি নষ্ট করব না। বিয়ের কথা আর কখনো বলো না। আম্মাকে আমি সামলে নেব। তুমি পূর্ণাকে দ্রুত বিয়ে করে নাও। যাই হয়ে যাক, কেউ কারো হাত ছাড়বে না। একজন পিছিয়ে গেলেই কিন্তু সব শেষ। মৃদুল লিখনের এক হাত ধরে বলল, ভাই, তোমারে কি বলবো আমি বুঝতেছি না, কিন্তু পূর্ণারে আমি মরে গেলেও ছাড়বো না। আমি আমার সৌভাগ্য ধরে রাখবো। লিখন মৃদুলের কাঁধে হাত রেখে বলল, ভালো প্রেমিক হয়ে ওঠো,
ভালো স্বামী হয়ে উঠুন। তুমি বসো, শুটিং শুরু হবে, পরে আবার কথা হবে। যাও ভাই, শুটিং শুরু হয়। মৃদুল উঠে আসে। ত্রিধা নামক সুন্দরী মেয়েটির পরনে শাড়ি, কোমর সমান লম্বা চুল, রূপে কোনো কমতি নেই। তাও ত্রিধা লিখনের আকর্ষণ পাচ্ছে না। ভালোবাসা এত অদ্ভুত কেন? মৃদুল ত্রিধাকে খেয়াল করে। ত্রিধার লিখনের দিকে তাকানোর দৃষ্টি অভিনয় নয়, একদম পূর্ণার মতো। পূর্ণা যেভাবে তার দিকে তাকায় ঠিক সেরকম। লিখন ত্রিধার হাতে ধরতেই ত্রিধার চোখে মুখে একটা আনন্দ ছিটিয়ে পড়ে। একমাত্র শুটিংই পারে তাকে লিখনের কাছাকাছি নিয়ে আসতে। মৃদুলের শরীরটা কেমন করে ওঠে। ভালোবাসার জগতে কত রূপে ভালোবাসা রয়েছে। পূর্ণার কথা খুব মনে পড়ছে। মৃদুল লিখনকে না বলে বেরিয়ে পড়ে। বড়গাছের নিচে দুটো খালি চেয়ার পড়ে থাকে। চারিদিকে মিষ্টি রোদ ছড়িয়ে পড়েছে। সকাল সকাল পূর্ণা, প্রেমা, বাসন্তী, প্রান্ত সবাই মিলে হাওলাদার বাড়িতে চলে আসে। সবাই খুব চিন্তিত। তারা নিজের চোখে পদ্মজাকে দেখতে চায়। পদ্মজার গলায় মাফলার পরেছে, যেন গলার দাগ দেখা না যায়। তার ঘরের সামনে একজন লোক সব সময় ঘুরঘুর করছে। আমির পাহারাদার রেখেছে। এছাড়া নজর রাখার জন্য লতিফা তো আছেই। পূর্ণা, প্রেমা ঘরে ঢুকে চিৎকার করে আপা বলে পদ্মজাকে জড়িয়ে ধরল। পদ্মজা যেন প্রাণ ফিরে পায়। খুশিতে তার চোখে জল চলে আসে। সে দুই বোনের মাথায় চুমু দিয়ে বলে, আমার বোনেরা। পদ্মজার গালের ক্ষতস্থান সবার আগে প্রেমা খেয়াল করলো। সে প্রশ্ন করলো, আপা তোমার গালে কি হয়েছে? পদ্মজা হাসার চেষ্টা করে বলল, ব্যথা পেয়েছি। পূর্ণা পদ্মজার ক্ষতস্থান ছুঁয়ে বলল, আপা এতটা কেমন করে হলো? কবে হলো? আমির ঘরে প্রবেশ করে। পূর্ণার জবাব দেয়, ঢাকা যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। পদ্মজা আমিরের দিকে তাকালো। রাতের পর আর তার সাক্ষাৎ পাওয়া যায়নি। ফজরের অন্দরমহলে রিদওয়ান নিয়ে এসেছে। আমির পদ্মজার দিকে তাকালো না। সে টেবিলের উপর থেকে একটা কলম তুলে নিল। তারপর আসছি বলে চলে যায়। পদ্মজার মুখে বসিয়ে গেছে বানানোর কথা। পূর্ণা উত্তেজিত হয়ে প্রশ্ন করে, আপা দুর্ঘটনা মানে? কেমনে কি হলো? পদ্মজার মিথ্যে বলতে অস্বস্তি হচ্ছে। সে বলল, যা হয়ে গেছে হয়ে গেছে। এখন তো ভালো আছি। দুর্ঘটনা মনে রাখতে নেই। এসব নিয়ে কোনো আলোচনা না। পূর্ণা খুব কষ্ট হচ্ছে। পদ্মজার ফর্সা গালে ক্ষতটা ভেসে আছে। ভয়ানক দেখাচ্ছে। পূর্ণা পদ্মজাকে জড়িয়ে ধরে। পদ্মজা টের পায় পূর্ণা কাঁদছে। পূর্ণা এত কেন ভালোবাসে? পদ্মজা পূর্ণার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কাঁদে না। এইটুকুর জন্য কেউ কাঁদে? পূর্ণা কান্নামাখা সুরে বলল, মনে হচ্ছে আমি ব্যথা পেয়েছি। পদ্মজা পূর্ণাকে সামনে দাঁড় করায়। পূর্ণার দুই গালে হাত রেখে বলে, আমার কাঁদুনি রে। পূর্ণা হাসে, তার সাথে পদ্মজাও হাসে। হাসে প্রেমা, প্রান্ত, বাসন্তী। পদ্মজার পাতাল ঘরে থাকা মেয়েগুলার কথা মনে পড়ে যায়। সেই মেয়েগুলোরও মা বোন বাবাও তো অপেক্ষা করে আছে। আশায় আছে একদিন তাদের মেয়ে বোন ঘরে ফিরবে। পদ্মজার বুক ফুঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। কিছুতেই মেয়েগুলোকে কুরবানি হতে দেওয়া যাবে না। সে তার সবকিছু ত্যাগ করে হলেও বাঁচাবে। পূর্ণারা দুপুরে চলে যায়। আমির ঘরে আসে। দরজা থেকে পদ্মজাকে বলে, কারো কাছে কিছু বলার চেষ্টা করবে না। বোনদেরও না। নিজেকে নিয়ন্ত্রণে রাখবে। কাউকে কিছু বললে তোমার বোনদের ক্ষতি হবে। বাইরে শান্টু আছে। বাড়ির গেইটেও দুজন আছে। বাইরে থেকে কেউ যেন না আসে, শুধু তোমার পরিবার ছাড়া। বেরোবার চেষ্টা করো না। আমির কথা শেষ করে ঘুরে দাঁড়ায়। পদ্মজা প্রশ্ন করে, আম্মার কাছে আমাকে যেতে দেওয়া হচ্ছে না কেন? আম্মা অসুস্থ? ওনাকে আমি দেখতে চাই। বলে দিচ্ছি যেতে দিবে। পূর্ণা পূর্ণাকে বিয়ে দিতে চাই, খুব দ্রুত। প্রেমাকেও। আমির ঘুরে দাঁড়ায়। বলল, প্রেমাকেও কেন? আমার ভবিষ্যৎ আমি জানি না। হয় জেল নয় মৃত্যু। কিছু একটা হবেই। তাৎক্ষণিক আমির কিছু বলার মতো খুঁজে পেল না। সময় নিয়ে বলল, মৃদুল আর পূর্ণাকে গতকাল সন্ধ্যায় মেলায় দেখেছি। মৃদুলের সাথে কথা বলতে পারো? পদ্মজা অবাক হয়ে জানতে চাইল, সত্যি?
কি করছিল? মেলায় কি করতে যায়? পদ্মজা বুঝতে পারে। সে বলল, ছোট ভাই আপনার মতো না, তার কোনো নিশ্চয়তা আছে? মৃদুল আমাদের বংশের না, তাই আমার সাথে নেই। বাইরে কিছু করে নাকি জানি না। পদ্মজার জবাব না শুনেই আমির চলে যায়। পদ্মজা ভাবতে বসে, মৃদুল অনেক সুন্দর একটা ছেলে। সে কি পূর্ণাকে সত্যি ভালোবাসে, নাকি এমনি ঘুরতে গিয়েছিল? একটা ছেলে মেয়ে এমনি তো মেলায় ঘুরতে যাবে না, তাদের সমাজে তো এমন নয়। পদ্মজা দৌড়ে বেরিয়ে আসে, আমিরকে ডাকলো, শুনুন। আমির দাঁড়ালো। পদ্মজা বলল, আমি ছোট ভাইয়ের সাথে কথা বলতে চাই। সন্ধ্যায় কথা হবে, আমার সামনে। ফরিয়ার অবস্থা করুণ। পদ্মজা সব জেনে গেছে, জানার পর অসুস্থতা কয়েক গুণ বেড়ে গেছে। মৃত্যুর প্রহর গুনছেন। পদ্মজা ঘরে ঢুকে দেখে ফরিনার চোখ বুজে শুয়ে আছেন। পদ্মজা ফরিনার শিউরে গিয়ে দাঁড়ালো, ডাকলো, আম্মা। ফরিনার বুক ছ্যাদ করে উঠল। তিনি চট করে চোখ খুললেন। চোখ ভরে উঠে জলে। তিনি উঠতে চান, পদ্মজা ধরে। ফরিনা কেঁদে উঠলেন। কেঁদে উঠে পদ্মজাও। দুজন দুজনকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদে। ফরিনা চোখের জল মুছে বললেন, আজরাইল আমার ঘরে ঘুরতাছে। তোমারে না দেখা আমি কেমনে মরি, কও তো? এসব বলবেন না আম্মা, আমার মা নেই, আপনি আমার মা। ফরিনা বুক ভরে নিঃশ্বাস নিয়ে বললেন, এখন আমি শান্তিতে মরতে পারুম। তোমারে আমার অনেক কথা কনের আছে। পদ্মজা ফরিনার এক হাত মুঠোয় নিয়ে ভেজা কণ্ঠে বলল, আপনার ছেলের সম্পর্কে সব জানি আম্মা। আমার বিশ্বাস করতে খুব কষ্ট হয়েছে। ফরিনা ঘৃণায় কপাল কুঁচকে ফেললেন। বললেন, বাবু আমার গর্ভরে কলঙ্কিনী করেছে। আপনি উত্তেজিত হবেন না আম্মা। আমি তোমারে কইতে গিয়েও কইতে পারি নাই। আমারে মাফ কইরে দাও। তোমার জীবনটা আমার কুলাঙ্গার সন্তানের লাইগা নষ্ট হইয়া গেছে। ও মা, ওরা তোমারে মারছে? না আম্মা, আমাকে কেউ মারেনি। আপনি শান্ত হন। আমি চলে এসেছি, আপনি সুস্থ হয়ে যাবেন। আপনার আর কষ্ট হবে না। ফরিনা চোখ বড় বড় করে তীব্র ঘৃণা আর রাগ নিয়ে বললেন, আমি যদি মইরা যাই, তুমি বাবুর বাপের মাথাটা কাইটটা আমার কবরে রাইখাইবা। আমার আদেশ এইডা, তাইলে আমার আত্মা শান্তি পাইব। ফরিনা ছটফট করছেন, শ্বাস নিচ্ছেন অনেক কষ্টে। রাগে শরীর কাঁপছে। বিছানায় দুর্গন্ধ। চোখ মুখ শুকিয়ে একটু হয়ে গেছে। পদ্মজা দুই হাতে ফরিনাকে জড়িয়ে ধরল শান্ত করার জন্য। বলে, আম্মা শান্ত হন। আল্লাহ সব পাপের জন্য শাস্তি আগে থেকে বরাদ্দ করে রেখেছেন। সবার শাস্তি হবে, হতেই হবে। সুরের বাচ্চা আমার সাথে কি করেছে আমি তোমারে কইতে চাই, তুমি হুনো আমার কথা। সব শুনবো আম্মা, সব শুনবো। লতিফা বুবু বলল, খাবার নাকি খাচ্ছেন না? এখন খাবেন, ওষুধ খাবেন, ঘুমাবেন। তারপর একটু সুস্থ হয়ে সব বলবেন। আপনার গা পড়ে যাচ্ছে জ্বরে, কাঁপছেন আপনি, শান্ত হন আপনি। ফরিনা আবোল তাবোল বলতেই থাকেন। মানুষটার মৃত্যু যেন ঘনিয়ে এসেছে। পদ্মজা বিছানা পরিষ্কার করে, ফরিনার শরীর মুছে দেয়, নতুন শাড়ি পরিয়ে খাইয়ে দিল। তারপর জোর করে ঘুম পাড়িয়ে লম্বা করে নিঃশ্বাস ছাড়ল। মানুষটার অতীত কতটা ভয়ঙ্কর সে জানে না, তবে শুনতে চায়। সবকিছু জেনে বড় কোনো উদ্যোগ নিতে হবে। পদ্মজার নিজের মায়ের একটা কথা মনে পড়েছে। তিনি সবসময় বলতেন, প্রতিটি মানুষ কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে জন্মগ্রহণ করে। যদি এই কথাটি সত্যি হয়, তবে হাওলাদার বংশের শেষ পুরুষদের ধ্বংস করাই তার জন্মের উদ্দেশ্য, সে শতভাগ নিশ্চিত। আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আমি পদ্মজা উপন্যাসের ৬৮তম পর্ব। সন্ধ্যা নেমেছে কিছুক্ষণ পূর্বে। আজ আকাশ পরিষ্কার, কুয়াশা নামেনি। সন্ধ্যার নামাজ আদায় করে পদ্মজা নিজ ঘরে বসে আছে, অপেক্ষা করছে মৃদুলের জন্য। নিস্তব্ধতা ভেঙে পায়ের শব্দ ভেসে আসে। আমির ঘরে প্রবেশ করে, পদ্মজার থেকে দূরত্ব রেখে চেয়ারে বসে। তারপর প্রবেশ করলো মৃদুল। মৃদুলের বুক কাঁপছে, সে চিন্তিত।
পদ্মজা মৃদুলকে সালাম দিল, তারপর বলল, বসুন ছোট ভাই। মৃদুল বসলো। সে বুঝতে পারছে না কি হতে চলেছে। শঙ্কিত সে। গোপনে ঢোক গিলে একবার আমিরকে আরেকবার পদ্মজাকে দেখল। পদ্মজা বলল, কেমন আছেন? মৃদুলের অস্বস্তি হচ্ছে। সে দ্রুত জবাব দিল, ভালো আছি ভাবি। কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা হয়নি। কেমন লাগছে এখানে? খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে? জি ভাবি, সব ঠিক আছে। ভালো লাগছে। রানী আপার কথা খুব মনে পড়ছে। পদ্মজা আক্ষেপের সুরে বলল, রানী আপা কেন যে এমন করলো? যদি ফিরে আসতো। মৃদুল নিরুত্তর। পদ্মজা আমিরের দিকে তাকালো। আমির নিশ্চুপ। সে এই আলোচনায় যাবে না। পদ্মজা মৃদুলকে বলল, আচ্ছা, সোজাসুজিভাবেই কথা বলি। পূর্ণার সাথে আপনার সম্পর্কটা কি? পদ্মজা প্রশ্ন শুনে মৃদুলের দম গলায় এসে আটকে যায়। সামনে বড় ভাই আমির হাওলাদার, যাকে সে ভয় পায়, প্রশ্ন করছে পূর্ণার বড় বোন, যে বোনকে পূর্ণা সবচেয়ে বেশি ভয় পায় আর ভালোবাসে। এমন পরিস্থিতিতে যারা পড়েছে তারাই বুঝবে তখন কেমন অনুভূতি হয়। মৃদুলকে চুপ করে থাকতে দেখে পদ্মজা বলল, বলুন না ছোট ভাই। মৃদুল বুক ভরে নিঃশ্বাস নিয়ে আবার ছাড়ল। তারপর বলল, কোনো নাম নাই। আমি পূর্ণারে পছন্দ করি, আর পূর্ণা আমারে। পদ্মজার বুক থেকে ভারী বোঝাটা নেমে যায়। মৃদুল এক প্রশ্নে সত্য কথা বলতে পেরেছে ভেবে আনন্দ হচ্ছে। কথাবার্তা বাড়ানো সম্ভব নয়, হাতে সময় নেই। তাই সে নড়ে চড়ে বসে বলল, আপনি বা আপনার পরিবার বিয়ের জন্য প্রস্তুত আছেন? পূর্ণাকে বিয়ে করতে চান? মৃদুল আবারও আমির আর পদ্মজাকে দেখল। আমির তার দিকে একধ্যানে তাকিয়ে আছে। সে নীরব দর্শক। মৃদুল বুঝতে পারছে না কিভাবে জবাব দিলে ভদ্র দেখাবে। প্রেমিকার অভিভাবকের সাথে কথা বলার জন্য আলাদা কলিজা লাগে। মৃদুল এক হাতে মাথা চুলকালো। পদ্মজার কেন যেন হাসি পাচ্ছে, কিন্তু চোখে মুখে গাম্ভীর্য ধরে রাখে। এই মুহূর্তে সে পাত্রীর অভিভাবক। মৃদুল ধীরে সুস্থে বলল, আম্মা আব্বা অনেকদিন ধরেই বিয়ের কথা বলতেছে। আমি রাজি ছিলাম না, এখন রাজি আছি। পদ্মজা মৃদুলকে আগাগোড়া পরখ করে নিয়ে বলল, বিয়ের ক্ষেত্রে গায়ের রং নিয়ে আপনার মতামত আছে? প্রশ্ন শুনে মৃদুল থতমত খেয়ে গেল। মনে হচ্ছে সে পরীক্ষা দিতে এসেছে। ম্যাট্রিক পরীক্ষায় যা পারেনি লেখেনি। চুপচাপ বসে সময় গুনছে কখন ছুটি হবে। কিন্তু এখন তো জিততেই হবে। জীবন মরণের প্রশ্ন। সকালে যে কার মুখ দেখে উঠেছিল? মৃদুল মুখখানা একটুখানি করে বলল, জানি না ভাবি। আমার চোখে আগে কালা সাদার ভেদাভেদ ছিল, কিন্তু এখন নাই। কেন নাই জানি না। হুট করেই মনে হইতেছে চামড়ায় যায় আসে না, মনের টানটা আসল। যারে ভালোবাসা যায় তার সব কিছুই ভালোবাসা যায়। সব কিছুর উপরে ভালোবাসা। ভালোবাসার সামনে সবকিছু তুচ্ছ। মৃদুলের কথা শুনে পদ্মজার বুকটা কেমন করে ওঠে। সে আর চোখে আমিরের দিকে তাকালো। আমিরও আর চোখে তাকায়। দুজনের চোখাচোখি হতেই আমির উঠে চলে যায়। মৃদুল ভ্যাবাচেকা খেয়ে গেল। বলল, ভাবি, ভুল কিছু কইছি? ভাই রাগ কইরা চলে গেল। পদ্মজা লুকানো যন্ত্রণা হজম করে নিয়ে বলল, ভালো কথা বলেছ। আমি কথা বাড়াবো না। পূর্ণাকে বিয়ে করতে ইচ্ছুক হলে দ্রুত নিজের বাড়ি ফিরে যান। অভিভাবক নিয়ে আসুন। আমি আমার বোনকে বিয়ে দেব। আপনার পরিবার রাজি থাকলে আমার আপত্তি নেই। আমার বোন আমার দায়িত্বে। আমি চাই না সে বিবাহ বহির্ভূত সম্পর্কে দীর্ঘদিন থাকুক। আশা করি দ্রুত সবকিছু হবে। মৃদুল খুব অবাক হয়। সে ভেবেছিল পদ্মজা রাজি হবে না। তাকে রাজি করাতে অনেক কাঠখড় পোড়াতে হবে। কিন্তু পদ্মজা তো রাজি। মৃদুলের নিজেকে সৌভাগ্যবান মনে হতে থাকে। সকালে কোনো সৌভাগ্যবানের মুখ দেখে উঠেছিল মনে করতে পারলে সে তাকে একটা খাসি দিবে বলে ভাবে। মৃদুল চট করে চেয়ার ছেড়ে উঠে পদ্মজাকে সালাম করতে ঝুঁকল। পদ্মজা আকস্মিক ঘটনা হতভম্ব হয়ে যায়। সে দ্রুত বিছানার উপর পা তুলে ফেলল আর বলল, আস্তাগফিরুল্লাহ ছোট ভাই, আপনি আমার বড়। মৃদুল আনন্দে আত্মহারা। তার মধ্যে প্রবল উত্তেজনা কাজ করছে।
কি করবে না করবে বুঝে উঠতে পারছে না। এত দ্রুত হুট করে এমন সুন্দর প্রস্তাব পাবে সে ভাবেনি। ঠোঁটে হাসি রেখে বলল, আমি শনিবারই বাড়ি যাব, রবিবারই আম্মা আব্বারে নিয়ে আসবো, আপনি চিন্তা কইরেন না। মৃদুলের নিঃশ্বাস শোনা যাচ্ছে, সে ভীষণ উত্তেজিত বোঝাই যাচ্ছে। পদ্মজা পানি খেতে বলল। মৃদুল পানি পান করে, তারপর বলল, আসি ভাবি, যান, আল্লাহ আপনার ভালো করুক। মৃদুল তাড়াহুড়া পায়ে বেরিয়ে যায়। পদ্মজা হাসে। মৃদুল একদম পূর্ণার মতো ছটফটে চঞ্চল। আমির জানালার ধারে দাঁড়িয়েছিল। পদ্মজাকে হাসতে দেখে তার ঠোঁটে হাসি ফুটে ওঠে। ধীর পায়ে জায়গা ত্যাগ করে বারান্দার গ্রিল ধরে দাঁড়ায়। দূর আকাশে চোখে রেখে কি যেন ভাবে। তখন রিদওয়ান আসে। আমিরকে জানায় শুক্রবারে সমাবেশ হচ্ছে না। আমির প্রশ্ন করল, কেন? শীতের কাপড় এখনো আসেনি, কাল দিন পরেই শুক্রবার। আব্বার কাজই এমন। ভাগ্য ভালো গ্রামবাসীকে আগে দাওয়াত দেওয়া হয়নি। শুধু চেয়ারম্যানদের দেওয়া হয়েছিল। সমাবেশ যে হচ্ছে না তাদের জানানো হয়েছে। হয়েছে। তুই কি আমার সাথে বের হবি? আমি অন্যদিকে যাব। রাতের ঘটনা শুনলাম। আরভিদের লাশটা কি করা হয়েছে? যা করা হয় তাই করা হয়েছে। বাঁচানোর চেষ্টা করা হয়েছিল, অতিরিক্ত রক্তক্ষরণের জন্য সম্ভব হয়নি। আমি ঘুমে না থাকলে এমন কিছুই হতো না। আমিরের মেজাজ বিগড়ে যায়। বলল, তো ঘুমালি কেন? তুই বউয়ের প্রতি দরদ দেখিয়ে আমাদের দলের একজন বিশ্বস্ত শক্তিশালী হারালি। আমির কিছু বলল না। রিদওয়ান বলল, পদ্মজার বুকের ডরভর নাই, সব তোর দোষ। আমির ক্রোধ নিয়ে বলল, আমার সাথে গলা উঁচিয়ে কথা বলবি না। কি করবি? মারবি? মার। আমির দাঁতে দাঁত লাগিয়ে কিরমির করে বলল, রিদওয়ান, মুখ নিয়ন্ত্রণ কর, নয়তো বিছানায় না সোজা কবরে যাবি। পুরনো প্রতিশোধ নিয়ে নিব। রিদওয়ান আমিরের দিকে অগ্নি দৃষ্টি ছুড়ে দিয়ে চলে যায়। আমির গ্রিল খামচে ধরে। তার কপাল থেকে ঘাম ঝরতে থাকে। রেগে গেলেই তার কপাল ঘামে। ফরিনার ঘর অন্ধকারে ডুবে আছে। মজিদ হাওলাদার আলাদা ঘরে থাকেন। পদ্মজা ঘরে ঢুকে আগে হারিকেন জ্বালালো। বিছানার এক কোণে রেখে ফরিনার পাশে এসে বসলো। ফরিনা ঘুমাচ্ছে, নিঃশ্বাস নিচ্ছেন ঘন ঘন। দেখে মনে হচ্ছে কেউ রুহু গলা চেপে ধরে রেখেছে। ফরিনা নিঃশ্বাস নেওয়ার জন্য ছটফট করছে। পদ্মজার বুকটা ব্যথায় ভরে ওঠে। সে ফরিনার চুলে বিলি কেটে দেয়। আরেক হাতে ফরিনার এক হাত শক্ত করে ধরে। হাত দুটো নিস্তেজ নরম, যেন মরে গেছে। পদ্মজার কষ্ট হয়। মনে পড়ে প্রথম হাওলাদার বাড়িতে প্রবেশ করার কথা। কত মানুষ ছিল। লাবণ্য বিলেত পড়তে চলে গেল। শুনেছে লাবণ্য বিলেতে এক ছেলেকে বিয়ে করতে চলেছে। আমির অনুমতি দিয়ে দিয়েছে। ফরিনা কষ্ট পেয়েছেন। রানিয়াপা কোথাও চলে গেল কে জানে। কষ্টের পরিমাণ কতটা বেশি হলে একটা মানুষ এভাবে হারিয়ে যায়। মদনকে আজ সারাদিন দেখা যায়নি। কোথায় সে? ফরিনা চোখ খুললেন। পদ্মজাকে দেখে মৃদু হাসলেন। পদ্মজা বলল, কেমন আছেন আম্মা? কোথায় কষ্ট হচ্ছে? ফরিনা পদ্মজাকে এক হাত ধরে বলল, তুমি আইসো মা? আসছি আম্মা। কিছু লাগবে? ফরিনার কথা বলতে খুব কষ্ট হয়। সারা শরীরে আগুন পোড়ানো জ্বালা পোড়া। ঘরটাকে মৃতপুরী মনে হয়। পৃথিবী তাকে আর রাখতে চাইছে না। ঠেলে যেন সরিয়ে দিচ্ছে অজানা জগতে। তিনি সময় নিয়ে বললেন, কিছু লাগবে না মা, তুমি আমার ধারে থাকো। পদ্মজা ফরিনার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আছি আম্মা, আমি আছি। ফরিনা হারিকেনের নিভু আলোয় পুরো ঘরটাকে দেখল। পদ্মজাকে দেখলেন। আচমকা ডান পা বিরতিহীনভাবে কাঁপতে থাকে। তিনি পদ্মজার শাড়ি খামচে ধরে ভয়ার্ত সুরে বললেন, আমারে নিয়া যাইতাছে, আমারে ধরো পদ্মজা, আমারে ধরো, আমারে নিয়া যাইতাছে, যা যা এখান থেকে যা। তিনি কাঁদতে থাকেন। পদ্মজা ভয় পেয়ে যায়। এক হাতে ফরিনার ডান পা চেপে ধরে। ধীরে ধীরে কাঁপাকাঁপি থেমে যায়। পদ্মজা দ্রুত ফরিনাকে পানি পান করালো। তারপর বলল, কিছু হয় নাই আম্মা।
কেউ নেই এখানে। আপনি মিশে মিশে ভয় পাচ্ছেন। ফরিনা ভীত কণ্ঠে উচ্চারণ করলো, কেউ নাই? না, নেই। ঘুমানোর চেষ্টা করুন আম্মা। ফরিনা পদ্মজার 2 হাত আঁকড়ে ধরে চোখ বুঝেন। পদ্মজা ছাড়া মানুষটা কেউ নেই। তিনি পদ্মজাকে কতটা বিশ্বাস করেন, ভরসা করেন সেটা হাত ধরে রাখা দেখেই বোঝা যাচ্ছে। বসে থাকতে থাকতে পদ্মজার চোখ দুটি লেগে আসে। তখন ফরিনা চোখ খুলে বললেন, আমার আম্মার নাম ফুলবানু আছিল, রামপুরার সেরি। পদ্মজার ঘুম ছেড়ে যায়। সে নড়ে চড়ে বসে। আরো একটি জীবনের গোপন অধ্যায় সাক্ষী হতে চলেছে পদ্মজা। ফরিনার চোখের দৃষ্টি ছাদে। তারা দুজন ছাড়া কোথাও কেউ নেই। বাইরে থেকে শেয়ালের হাঁক ভেসে আসছে। ফুলবানু দেখতে সুন্দর ছিল বলে তার নাম ফুলবানু হয়। ফুলবানুর মা মারা যায় যখন ফুলবানুর বয়স 6। বাবার আদরেই বড় হয়। যখন ফুলবানুর 14 বছর বয়স তখন বনেদি এক পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসে। তাদের যৌতুকের চাহিদা অনেক, তাও ফুলবানুর বাবা রাজি ছিলেন। জমি জমা গরু ছাগল বেচে মেয়ের বিয়ে দিলেন। একটাই যে মেয়ে ছিল, মেয়ের সুখই সব। ফুলবানুর সংসার 2 মাসের বেশি ভালো যায়নি। স্বামীর চাপ দেয় যৌতুকের জন্য। ফুলবানু সে খবর তার বাবার কাছে পাঠায়। ফুলবানুর বাবা শেষ সম্বল বাড়িটিও বিক্রি করে দেন। মেয়েকে সুখী করে নিজেকে নিরুদ্দেশ হয়ে যান। বেছে নেন অনিশ্চিত জীবন। মানুষটার খবর আর পায়নি ফুলবানু। বেঁচে আছে নাকি মরে গেছে সে জানে না। বিয়ের বছর খানেকের মাথায় জন্ম হয় ফরিনার। ফুলবানুর শ্বশুরবাড়ি অপেক্ষায় ছিল ছেলের আশায়। মেয়ে দেখে তারা কপাল কুঁচকায়। এদিকে ফুলবানুর স্বামীর সম্পর্ক হয়েছে আরেক বনেদি ঘরের মেয়ের সাথে, যার বয়স ফুলবানুর স্বামীর চেয়েও বেশি। মেয়ে জন্ম দেয় অপরাধে ফুলবানুকে সহ ফরিনার রাস্তায় ফেলে দেওয়া হয়। ফুলবানুর স্বামী বিয়ে করে বনেদি ঘরের সেই মেয়েকে। যৌতুক দিয়ে ভরিয়ে দেয় ঘর। সেখানে এতিম ফুলবানুর জায়গা হয়নি কিছুতেই। রাস্তায় কত মানুষ ছিঁড়ে খায় তাকে। তবুও রক্তাক্ত অবস্থায় ফুলবানু ধরে রাখে তার আদরের একমাত্র কন্যা ফরিনাকে। মানসিক ভারসাম্য হারিয়ে অলন্দপুরের বাজার বেছে নেয় ফুলবানু। এক পাগলির মেয়ে হিসেবে বড় হতে থাকে ফরিনা। বয়স বাড়তে বাড়তে 12তে এসে ঠেকে। সেই সময় এক চন্দ্রহীন রাতে মজিদের শিকার হয় ফরিনা। আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আমি পদ্মজা উপন্যাসের 69তম পর্ব। ঘর অন্ধকারে ফরিনাকে নিয়ে আসা হয় পাতাল ঘরে। ছোট ফরিনা মুক্তির জন্য ছটফট করে। মজিদ তখন টগবগে যুবক। তার এক একটা থাবা ক্ষুধার্ত হিংস্র বাঘের মতো। ফরিনার ছোট্ট শরীর নির্মলভাবে কলুষিত হয়। রক্তাক্ত ফরিনা জ্ঞান হারিয়ে পড়ে থাকে পাতাল ঘরে। এরপর দিন চোখ খুলে মজিদের সাথে খলিলকে দেখতে পায়। আশেপাশে কয়েকজন পুরুষ ছিল। বাঁধা অবস্থায় ছিল 4টি মেয়ে। ফরিনার চোখের সামনে 4টা মেয়েকে বীভৎস ধর্ষণ করা হয়। ফরিনা ভয়ে কাঁপতে থাকে। সারা শরীরে ব্যথা ভুলে যায়। নৃশংসতার এই তাণ্ডব শেষ হওয়ার পর মজিদ ফরিনার কাছে আসে। তখন খলিল ফরিনাকে দেখে বলল, ভাই, এই সেরি তো ফুলবানুর। মজিদ প্রশ্ন করে, ফুলবানুকে? বাজারের পাগলিটা যে? হাওলাদার বাড়ির ছেলেরা ছেলের সন্তানের জন্য খুঁজে খুঁজে অসহায় মেয়েদের বিয়ে করে, যাতে কখনো মুখের উপর কথা না বলতে পারে। সব জানা সত্ত্বেও চুপচাপ সব মেনে নেয়। সে মেয়ে সুন্দর হোক অথবা কুৎসিত তাতে যায় আসে না। ছেলে সন্তানটাই আসল। গরিব অসহায় মেয়েদের হাওলাদার বাড়ির পুরুষেরা বিয়ে করে ঘরে তুলে বলে চারপাশে তাদের অনেক নাম। অথচ কেউ জানে না ভেতরের খবর। কেউ জানে না ভালো মানুষের পিছনের নোংরা গল্প। চতুর্মজিদ তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয় ফরিনাকে বিয়ে করবে। এমন মেয়ে আর খুঁজে পাওয়া যাবে না। ফরিনার পরিবার বলতে কিছু নেই। মা আছে, সেও মানসিক ভারসাম্য হারিয়ে পথে ঘাটে ঘুরে। সুন্দর অনেক মেয়ের সঙ্গ তো প্রতিদিনই পাওয়া যায়। সমাজের চোখে বউ একজন হলেই হলো। মজিদের ঠোঁটে হাসি ফুটে ওঠে। সে ফরিনাকে অন্দরমহলে নিয়ে আসে।
পূর্বে মজিদের একটা বিয়ে হয়েছিল, কিন্তু সেই মেয়ে বেশি দিন বেঁচে থাকতে পারেনি। মজিদের পাপের পথের বিষধর কাঁটা হওয়ার ফলে তাকে জীবন দিতে হয়েছিল। খলিলের বউ আমিনা তখন গর্ভবতী। আমিনার বয়স ছিল 15। মজিদ ফুলবানুকেও অন্দরমহলে নিয়ে আসে। ফুলবানু তার মজিদের বয়স কাছাকাছি ছিল। মজিদ যখন প্রস্তাব দিল, বোকা সরল সহজ ফুলবানু খুব খুশি হয়। তার মেয়ে এত বড় বাড়িতে রানীর হালে থাকবে, তাকেও থাকতে দিবে, এর চেয়ে খুশির কি হতে পারে। মজিদের মাতা নূরজাহান বিয়ের প্রস্তুতি নেন। বাড়িতে মজিদ খলিলের অভিভাবক বলতে তিনি ছিলেন। তার স্বামী অষ্টাদশিক এক তরুণীর সতীত্ব হরণ করতে গিয়ে সেই তরুণীর হাতে নিহত হয়। ঘরোয়াভাবে সম্পূর্ণ হয় বিয়ে। অলন্দপুর সহ আশেপাশের সব গ্রামে ছড়িয়ে পড়ে মজিদ হাওলাদারের নাম। বনিদি ঘরের শিক্ষিত পাত্র হয়ে বিয়ে করেছে এক অসহায় পাগলির মেয়েকে। সবার মন প্রাণ শ্রদ্ধায় ভরে ওঠে। বিয়ের রাতে ফরিনা দ্বিতীয়বারের মতো মানুষরূপী যমদূতের দেখা পায়। শরীরে ছোপ ছোপ দাগ বসে। বিছানায় পড়ে থাকে দীর্ঘদিন। ধীরে ধীরে সুস্থ হয়। মজিদের অত্যাচারে আবার সহ্য গ্রহণ করে। ফরিনার এত দুর্বলতায় মজিদ অতিষ্ঠ হয়ে ওঠে। ক্রোধে ফেটে পড়ে সে। তার বিকৃত মস্তিষ্ক ফরিনাকে নগ্ন করে পিটানোর আহ্বান জানায়। মজিদ তাই করে। সে দৃশ্য চোখে পড়ে ফুলবানুর। গগন কাঁপিয়ে চিৎকার করে ওঠে। সেই চিৎকার ফুলবানুর জীবনের মরণ কাঁটা হয়ে দাঁড়ায়। মজিদের হাতে বন্দী হয় সে। ফরিনার ঘরে তাকে বেঁধে রাখা হয়। তখন বিছানায় ফরিনা রক্তাক্ত অবস্থায় ছিল। অস্পষ্ট সুরে আম্মা আম্মা বলে চুপ হয়ে যায়। ফুলবানু চিৎকার করে মানুষজনকে ডাকে। কেউ শুনেনি তার চিৎকার। ফরিনাকে গলা ফাটিয়ে ডাকে, ফরিনা রে, ও মা, একটু দেখ আম্মারে। নূরজাহান আমিনা সব শুনেও নিজেদের ঘরে শুয়ে থাকে। আমিনা ভালো বংশের মেয়ে। তাকে বিয়ে করার কারণে সে মৃগী রোগী আর খুব ভীতু প্রকৃতি। আমিনার পিতা প্রভাবশালী, গ্রাম্য। রাজনীতি সাহায্যের জন্য হাওলাদারদের প্রভাবশালী ক্ষমতাবান আত্মীয় প্রয়োজন ছিল। আমিনার আরও বোন ছিল, সুস্থ সুন্দর, কিন্তু মজিদ খলিলের জন্য পছন্দ করেছে রোগী ভীতু প্রকৃতির মেয়ে আমিনাকে। ফরিনাকে সুস্থ করার জন্য ফুলবানুকে ছেড়ে দেওয়া হয়, তবে এক ঘরে বন্দি রাখা হয়। কেটে যায় 3-4 দিন। বাইরে ঝুম বৃষ্টি। ফুলবানু ফরিনার মুখ ছুঁয়ে আদর করে আর বলে, আম্মা, আম্মা, আমার আম্মা। ফরিনা ঠোঁট ভেঙে কেঁদে মায়ের কাছে অভিযোগ করে, আমারে অনেক মারে আম্মা, আমারে লইয়া যাও, আমি এইখানে থাকুম না। ফুলবানুর চোখ বেয়ে জল পড়ে, 2 হাতে মাথা চুলকায়। ফরিনা তাকে নদীর পাড়ে গিয়ে গোসল করিয়ে দিত। কেউ খাবার দিলে ফরিনা তার মাকে খাইয়ে দিত, নিজেও খেত। যাযাবর জীবনের ফরিনার দায়িত্বে ছিল তার মা। ফুলবানু সবকিছুতে শূন্য দেখে, শুধু বুঝতে পারে না তার মেয়েকে একজন লোক অত্যাচার করে। মনে হতেই ফুলবানুর দৃষ্টি অস্থির হয়ে পড়ে বারবার। এলোমেলো ভাবে হাত পা নাড়াতে থাকে। দরজা খট করে শব্দ হয়। মজিদ ঘরে প্রবেশ করে। ফুলবানু তেড়ে এসে মজিদের চুল টেনে ধরে, বাহুতে দাঁত বসিয়ে দেয়। মজিদ আকস্মিক ঘটনায় হতভম্ব হয়ে যায়, আর্তনাদ করে ওঠে। ফুলবানুর চুল শক্ত করে ধরে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেলে। ফুলবানু মেঝেতে পড়তেই শব্দ হয়। ফরিনা কাঁদতে শুরু করে। ফুলবানু আবার উঠে দাঁড়ায়। রাগে সে কিরমির করছে, মুখ দিয়ে অদ্ভুত শব্দ বের হচ্ছে। ফুলবানু কাছে আসতেই মজিদ ফুলবানুর তলপেটে লাথি দেয়। ফুলবানু ছিটকে পড়ে, গঙ্গাতে থাকলো। ফরিনা ভয়ে জড়সড়। সে কাঁদতে কাঁদতে মজিদকে অনুরোধ করলো, আমার আম্মারে মাইরেন না, আপনি আমার আম্মারে মাইরেন না, আমার আম্মায় কিছু বুঝে না। মজিদ পালঙ্কের নিচ থেকে দড়ি নিয়ে ফরিনার হাত পা বাঁধে। ফুলবানু নতুন উদ্যমে আবারও ছুটে আসে। সে মজিদকে খুন করতে চায়, কিন্তু দুর্বল বোকা ফুলবানু পেরে ওঠেনি মজিদের সাথে। মজিদ ফুলবানুর শরীরের প্রতিটি লোমকূপের নির্মমভাবে আঘাত করে, খামচে ধরে। তারপর 2 হাতে ফুলবানুর চুল ধরে মেঝেতে আঘাত করে কয়েকবার। ফুলবানুর মাথা থেকে রক্ত ছিটকে পড়ে চারপাশে।
ফরিনার চিৎকার বৃষ্টি ও বজ্রপাতের সাথে হারিয়ে যায়। থেমে যায় ফুলবানুর অভিশপ্ত যাযাবর জীবন। ফরিনার কণ্ঠনালী স্তব্ধ হয়ে যায়। এই জীবনে ভয়ঙ্কর বলতে তার আর কিছু দেখার নেই। রাত শেষে দিন আসে। ফুলবানুর দেহ ভেসে যায় কোনো এক নদীর স্রোতে। ফুলবানুর নির্মম মৃত্যু ফরিনার প্রতিটি নিঃশ্বাসের সাথে মিশে যায়। যতবার নিঃশ্বাস নেয় ততবার মনে পড়ে মায়ের কথা, মায়ের মৃত্যুর কথা। ছোট ফরিনা বুকের ভেতর মায়ের স্মৃতি লুকিয়ে রেখে মজিদের দাসত্ব স্বীকার করে নেয়। দাসত্ব জীবনে বারবার হয়েছে অত্যাচারী। ব্যথায় মলম লাগিয়ে দেওয়ার জন্য কেউ ছিল না। একা কাটিয়েছে প্রতিটা মুহূর্ত। বিয়ের 4 বছরের শেষ দিকে কোলে আলো করে আসে পুত্র সন্তান। ফরিনা জীবনে আনন্দ খুঁজে পায় যখন তার পুত্র সন্তানের 2 বছর, তখন ফরিনা ভাবে সে তার মায়ের হত্যার প্রতিশোধ নিবে। হুট করেই বুকের ভেতর আগুন জ্বলে ওঠে। সুযোগ আসে মজিদকে হত্যা করার। ফরিনা রামদা হাতে তুলে নেয়। দুর্ভাগ্যবশত মজিদ টের পেয়ে যায়। সে ফরিনাকে খলিল নূরজাহান আমিনা সবার সামনে নগ্ন করে লাঠি দিয়ে আঘাত করে। ফরিনা 2 হাতে দেয়াল খামচায়, যেন দেয়ালে ছুটে এসে তার কাপড় হয়। তার লজ্জা ঢেকে দেয়, কিন্তু অসম্ভব ঘটনাটা ঘটেনি। ফরিনা হার মেনে নেয়, সহ্য করে নেয় সব। তার একমাত্র সন্তানকে নিয়ে সে বাঁচার স্বপ্ন দেখে, কিন্তু বুকের মণিকোঠায় রক্তাক্ত তাজা অবস্থায় রেখে যায় তার মায়ের মৃত্যু। ফরিনা 2 চোখ বুজে, গড়িয়ে পড়ে 2 ফোঁটা জল। ফরিনার বলা প্রতিটি কথা গুমড়ে গুমড়ে যেন দেয়ালে বাড়ি খাচ্ছে। সেই শব্দে পদ্মজার মাথা ভন ভন করছে। তার চোখের জল বুক অবধি নেমে এসেছে। সে অনুভব করে তার বুকের ভেতর দিকে দিকে আগুন জ্বলছে। হাত পা শক্ত হয়ে গেছে। মনে হচ্ছে সে অন্য সত্তার অবস্থান করছে। চোখের জল মুছে ফরিনার মাথায় হাত বুলিয়ে দিল। তারপর বলল, কথা দিচ্ছি মজিদ হাওলাদারের মাথা আমি আপনার নামে উৎসর্গ করব। ফরিনা পদ্মজার হাতে চুমু দেন। তিনি তখন ভোরের শিশিরের মতো শীতল। নিজের ভেতরের সবটুকু রাগ খুব আগুন ঢেলে দিয়েছেন পদ্মজার ভেতরে। এবার বোধহয় মুক্তির পালা। ফরিনা পদ্মজার চোখের দিকে তাকিয়ে বললেন, তোমার মুখটারে আমার জান্নাতের সুবাসের লাহান মিষ্টি মনে হয়। পদ্মজা ফরিনার মাথায় হাত বুলিয়ে দিয়ে আবেগপ্রবণ হয়ে বলল, আপনি আমার আরেক মা, আমার আরেক বেহেশত। ফরিনা হাসলেন। পদ্মজা বলল, আজ থেকে আপনার সব দায়িত্ব আমার। আপনাকে সুখে রাখার দায়িত্ব আমার। আমি আপনার সব চাওয়া পূরণ করব। ফরিনা হাসলেন, ধীরে ধীরে বললেন, আমি পাপী, ধর্ম নিয়া আমার শিক্ষা আসিল না। তুমি আমারে শিখাইছ। শেষ দিনগুলা তোমার কথা মতো ইবাদত করছি। যদি আল্লাহ কবুল কইরা আমার নামে জান্নাত কইরা রাহে, দরজার সামনে তোমারে লাইগা খাড়াইয়া থাকাম। ফরিনা কথাগুলো পদ্মজার বুকের তীরের মতো আঘাত হানে, গায়ে কাঁটা দিয়ে উঠে। সে 2 হাতে ফরিনাকে জড়িয়ে ধরে বলল, কেন এসব বলছেন আম্মা? আমার ধারে আমার লগে ঘুমাও মা। পদ্মজা ফরিনার পাশে শুয়ে পড়ে। ফরিনাকে জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করে। মাথায় হাজারটা ভাবনা, অনেক ক্ষোভ, ঘৃণা। এত সব নিয়ে কি ঘুম আসে? দীর্ঘ সময় পর তার চোখ দুটি বন্ধ হয়। এর পরদিন সারাদিন ফরিনা কথা বলেননি, খাবারও খাননি। বাড়ির কোনো পুরুষই বাড়িতে ছিল না। রাতে পদ্মজা শুতে আসে। ফরিনা পদ্মজার দিকে তাকিয়ে একবার শুধু হাসেন। পদ্মজা দূর দূর বুকে নিয়ে চোখ বুঝে। কিছু মুহূর্ত পার হতেই দ্বিতীয়বারের মতো আরেক মায়ের মৃত্যুর সাক্ষী হয়। ধাপড়ানোর শব্দ শুনে পদ্মজা ধরফড়িয়ে উঠে বসে। ফরিনার শরীর কাঁপছে। মাথার কাছে হারিকেন আলো নিভে যাওয়ার পথে। পদ্মজা, ফরিনার আর অদৃশ্য আজরাইল ছাড়া ঘরে কেউ নেই। পদ্মজার বুকের ধড়ফড়ানি বেড়ে যায়। সে ফরিনার এক হাত চেপে ধরে। কালিমা শাহাদাত পড়তে থাকে। পদ্মজার মুখে উচ্চারিত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ স্মরণ করিয়ে দেয় সৃষ্টিকর্তার কথা। যিনি সৃষ্টি করেছেন তার কাছেই ফিরে যেতে হচ্ছে। পদ্মজার সাথে সাথে ফরিনাও উচ্চারণ করেন। তার পরপরই দেহ ছেড়ে পাড়ি জমান দূর দূরান্তে। পদ্মজা আম্মা ডেকে চিৎকার করে কেঁদে উঠল।
ফরিনার প্রাণহীন দেহটা উপর আশ্রয় পড়ে বলল, আপনিও আমাকে ছেড়ে চলে গেলেন আম্মা? আমির সবেমাত্র বাড়িতে প্রবেশ করেছে, পানি পান করছিল। পদ্মজার কান্না কানে ভেসে আসতেই সে গ্লাস রেখে উল্লাস গতিতে ছুটে আসে। মজিদের ঘুম ভেঙে যায়। পদ্মজার কান্না শুনে তিনি অবাক হলেন। আমির তো পদ্মজাকে মারবে না, তাহলে এই মেয়ে এভাবে কাঁদে কেন? তিনি চশমা পরে ঘর থেকে বের হন। আমিনা নিজ ঘরে চুপ করে বসে আছে। ভূমিকম্প হয়ে গেলেও তিনি বের হবেন না। খলিল রিদওয়ান বাইরে, লতিফা রিনু হারিকেন জ্বালিয়ে দৌড়ে আসে। বিদ্যুতের নেই বিকেল থেকে। আমির ঘরে প্রবেশ করে চমকে যায়। পদ্মজা হাউমাউ করে কাঁদছে। আমির ফরিনার পাশে এসে দাঁড়ায়, আলতো করে ছুঁয়ে ডাকলো, আম্মা। ফরিনার সাড়া নেই। আমিরের মস্তিষ্ক যখন বুঝতে পারে তার মা বেঁচে নেই, সে স্তব্ধ হয়ে যায়। চারপাশ থমকে যায়। মজিদ ঘরে এসে প্রবেশ করতেই আমির তার উপর ঝাঁপিয়ে পড়ে। তার রক্তবর্ণ চোখ দুটি বেয়ে জল পড়ছে। সে রাগে কাঁপতে থাকে। মজিদকে এলোপাথারি ঘুষি দিল, তারপর গলা চেপে ধরে। বলল, কুত্তার বাচ্চা, আম্মার উপর হাত তুলতে না করছিলাম। পদ্মজার উপর নজর রাখা দুজন ব্যক্তি আমিরকে ঝাপটে ধরে। আমিরের মুখ থেকে নির্গত হতে থাকে বিশ্রী গালিগালাজ। মজিদের চোখ ফুলে গেছে, নাক দিয়ে রক্ত স্রোত নেমেছে। তিনি বিস্ফোরিত নয়নে চেয়ে আছেন। আমির কখনো তার সাথে এমন করেনি। আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আমি পদ্মজা উপন্যাসের ৭০তম পর্ব। কারো জন্য কারো জীবন থেমে থাকে না। সময় তার মতো করে সবাইকে নিয়ে ছুটে বেড়ায়। দেখতে দেখতে কেটে গেছে ২ দিন। মজিদ আলোক ঘরের বারান্দায় বসে আছে। দুপুর অবধি বাড়ি ভর্তি মানুষ ছিল। মোড়ল বাড়ির সবাই ছিল। কিছুক্ষণ হলো সবাই নিজেদের বাড়ি ফিরেছেন। তিনি মনে মনে ক্রুদ্ধ। আমিরের শক্ত হাতের চাপ তার গায়েও পড়েছে, তা মানতে পারছেন না। বিপদের আশঙ্কায় মাথা দপদপ করছে। বাড়িতে আসা অনেকে প্রশ্ন করেছে মুখে কি হয়েছে। মজিদ তখন লজ্জা নিয়ে জবাব দিয়েছে, সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল। এছাড়া যুক্তিগত আর কোনো অজুহাত তিনি খুঁজে পাননি। অনেকে মজিদকে সন্দিহান চোখে দেখেছে। মজিদ চেয়ারে এক হাত খামচে ধরেন। রাগে শরীর পুড়ে যাচ্ছে। বুকের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলছে। সেখানে খলিল উপস্থিত হয়। মজিদের দৃষ্টি আকর্ষণের জন্য খ্যাঁক করে কাশেন। মজিদ তাকালেন না। খলিল বললেন, ভাই, সমাবেশের কি করেন? রবিবারের দাওয়াত দিবি। ফরিনার জন্য দোয়া চেয়ে নেব সবার কাছে। এখন ভালো সময়। আচ্ছা ভাই। মজিদ তাকালেন। খলিল বললেন, ছেলেগুলারে কবে পাঠাইবা? আরো তো ৬টা মেয়ে বাকি। কবে পাঠাবে আমির জানে। ওর সাথে কথা বলো। তোমার স্যারার লগে আমি কথা কইতে পারতাম না। খলিল ঘোর আপত্তি জানালো। মজিদ আর চোখে খলিলকে দেখলেন, দৃষ্টিতে অনেক রাগ। কিছুক্ষণ পর প্রশ্ন করলো, রিদওয়ান কোথায়? বাজারে। আচ্ছা যা। খলিল জায়গা ত্যাগ করেন। মজিদ মজিদ এক হাতে কপাল ঠেকিয়ে ভাবেন, আমিরের মনে কি চলছে, কেন তার চোখে দৃষ্টি দুই রকম। এভাবে চলতে থাকলে হাওলাদার বংশের দুর্যোগ নেমে আসবে। বাইরে মোলায়েম ঠান্ডা বাতাস, পরন্ত বিকেলে স্নিগ্ধ পরিবেশ। পদ্মজা শাল দিয়ে মাথা ঢেকে রেখেছে। সে ধীর পায়ে হেঁটে আসছে। পিছনে দুজন লোক। ফরিনার ঘরের সামনে এসে থমকে যায় পদ্মজা। পালঙ্কে পিঠ থেকে মেঝেতে বসে আছে আমির, এক হাঁটুতে এক হাত রাখা। জানালা দিয়ে আসা বাতাসে তার কপালে ছড়িয়ে থাকা চুলগুলো নড়ছে। কারো উপস্থিতি টের পেয়ে আমির চোখ তুলে তাকালো। পদ্মজা ঘরে প্রবেশ করে, দীর্ঘশ্বাস ছেড়ে বলল, অথচ আপনি আমার মাকে খুন করতে চেয়েছিলেন। অন্যের মা তো, তাই না? আমির চোখ সরিয়ে নিল। পদ্মজা বলল, যে মেয়েগুলোকে স্বীকার করেন সে মেয়েগুলোর মায়েদের এরকমই কষ্ট হয়। আমির আমি অবাক হচ্ছি আপনি আম্মার জন্য কষ্ট পাচ্ছেন দেখে। কথা শোনাতে এসেছো? পদ্মজা হাসল। বলল, যখন আম্মা দিনের পর দিন কষ্ট সহ্য করে যাচ্ছিল তখন কোথায় ছিলেন? কেন তাকে শান্তির দেখা দেননি? ছেলে হিসেবে কি করেছেন? উল্টো কষ্ট দিয়েছেন। আম্মা আমার সম্পর্কে কিছু জানতোই না, কষ্ট পাবে কেন? তিনি কখন কখন জেনেছেন সব?
আমির নিরুত্তর। পদ্মজা উৎসুক হয়ে রইল। আমির বেশ খানিকক্ষণ পর বলল, যেদিন বাড়িতে এসেছি সেদিন রাতে। পদ্মজার কপালে ভাঁজ পড়ে। সে প্রশ্ন করল, যেদিন আম্মা আমাদের ওই বাড়ি থেকে আনতে গিয়েছিল সেদিন? হ্যাঁ। আমির জবাবে দিল ছোট করে। কিভাবে জেনেছেন? আমির বিরক্তি নিয়ে পদ্মজার দিকে তাকালো। বলল, এত প্রশ্ন করো কেন? আমি জানতে চাই। জেনে কি হবে? আম্মা আমাকে থাপ্পড় তো কম দেয়নি। আমি চুপ করে সহ্য করেছি। আম্মাকে কিছু বলিনি। তাহলে আমি কি করে কষ্ট দিয়েছি? আমিরের প্রশ্নের উত্তর না দিয়ে পদ্মজা প্রশ্ন করল, আপনি এই পাপের সাথে জড়িত সেটা আম্মা এতদিনেও বোঝেন নাই কেন? কিভাবে লুকিয়ে রেখেছিলেন? আমির চট করে উঠে দাঁড়ায়। মনের সবটুকু রাগ পালঙ্কের লাথি মেরে মিটিয়ে নেয়। তারপর বেরিয়ে যায়। পদ্মজাও রাগ হয় খুব। সে নিজের ঘরে এসে দরজা বন্ধ করে দিল। তারপর আলমারি খুলে ছুরি নিল। আমির ঘর থেকে সব ছুরি সরিয়ে দিয়েছিল। মানুষের ভিড়ে পদ্মজা মজিদের ঘর থেকে দুটো ছুরি সংগ্রহ করেছে। সতর্কতার সাথে একটা ছুরি শরীরের ভাঁজে রেখে দিল পদ্মজা। আলমারির কপাটে লাগাতে গেলেই একটা চিঠি মাটিতে পড়ে। পদ্মজা দ্রুত চিঠিটি তুলল। পূর্ণা সকালে দিয়েছে। আলমগীর পদ্মজার নামে মোড়ল বাড়িতে এই চিঠিটি পাঠিয়েছে। চিঠির খামের উপর লেখা, পদ্মজা ছাড়া অন্য কারো চিঠি পড়া নিষেধ। তাই পূর্ণা অথবা প্রেমা কেউ পড়েনি। পূর্ণার মনে হয়েছিল এটা গোপনীয় চিঠি, তাই সে লুকিয়ে পদ্মজাকে দিয়েছে। পদ্মজা এখনো পড়েনি। সে যত্ন করে রেখে দেয়, সময় বুঝে পড়বে। আমির তৃতীয় তলায় একটা ঘরে এসে বসলো। তার নিজেকে পাগল পাগল লাগছে। এক হাত কাঁপছে। যখন সে নিজের সত্তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তার পা অথবা হাত কাঁপে। আমির জানালার বাইরে মিনিট দুয়েক তাকিয়ে থাকে। তারপর আচমকা দেয়ালে নিজের কপাল দিয়ে আঘাত করে। তিনবারের সময় কপাল ফেটে রক্ত বেরিয়ে আসে। চোখ দুটি ছোট ছোট হয়ে যায়। তার ঠোঁট শুকিয়ে কাঠ শরীর আসার হয়ে পড়ে। তবুও জ্ঞান হারায়নি। দুর্বল হয়ে রক্তাক্ত অবস্থায় শুয়ে থাকে মেঝেতে। মৃদুল মোড়ল বাড়ির পথে দাঁড়িয়ে আছে। তার আজ বাড়ি ফেরার কথা ছিল। অনেকদিন ধরে অলন্দপুরে সে মেহমান হয়ে আছে। ছোটবেলা একবার 4 মাস হাওলাদার বাড়িতে ছিল। তারপর আর থাকা হয়নি। এইবার 1 মাস হয়ে যাচ্ছে। এতদিন থাকতো না যদি না পূর্ণার দেখা পেত। জ্যোৎস্না রাত নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল, কিন্তু ফরিনার মৃত্যুর জন্য সে রাত উপভোগ করা হয়নি। সে আগামীকাল বাড়ি ফিরবে, তাই পূর্ণার সাথে দেখা করতে এসেছে। নূপুরধ্বনি ভেসে আসে, মানে পূর্ণা আসছে। মৃদুল সোজা হয়ে দাঁড়ালো। পূর্ণা দৃশ্যমান হয়। সে মৃদুলের সামনে এসে দাঁড়ালো। মৃদুল পূর্ণার দিকে এক কদম এগিয়ে এসে বলল, কেমন আছো? ভালো। আপনি কেমন আছেন? ভালা। প্রান্তর কি খবর? কুড়াল বানাচ্ছে। ওর কামই এমন। পূর্ণা হাসলো। মৃদুল বলল, চলো নদীর দিকে হাঁটি। চলুন। দুজন মাদিনী নদীর পাশে এসে দাঁড়ালো। দুই দিকে গাছপালা। দুজনের মাঝে 2 হাত দূরত্ব। মৃদুল এক টুকরো পাথর নদীর পানিতে ছুঁড়ে দিল। পাথরটি পানিতে 2-3 বার ব্যাঙের মতো লাফ দিয়ে ডুবে যায়। পূর্ণা হাসলো। বলল, আমিও এরকম পারি। মৃদুল একটা পাথর পূর্ণার হাতে দিয়ে বলল, কইরা দেখাও তো। পূর্ণা কেড়ে দেখালো। তারপর বলল, চাপা মারি না আমি। মৃদুল শুধু হাসলো, কিছু বলল না। পূর্ণা অপেক্ষা করছে মৃদুল কি বলবে শোনার জন্য। অনেকটা সময় কেটে যায়। মৃদুল পূর্ণার দিকে ঘুরে দাঁড়ায়। 2 পা এগিয়ে আসে। পূর্ণা চাতক পাখির মতো তাকিয়ে আছে। মৃদুল পূর্ণার 2 হাত শক্ত করে ধরল। পূর্ণা আনন্দে আত্মহারা হয়ে পড়ে। মৃদুল তার হাত ধরলে সে অন্য এক জগতে চলে যায়। সে যে জগতে কেউ নেই, শুধু ভালোবাসা, ভালোবাসা আর ভালোবাসা। মৃদুল বলল, রাইতে বাড়ি যাইতেছি। বাড়িতে যাবে শুনে পূর্ণার চোখে মুখে আঁধার নেমে আসে। সে প্রশ্ন করল, রাতে কেন? রাতে হাওলাদার বাড়ির একটা ট্রলার ওদিকে যাইব, তাই রাইতেই যাব ভাবতাছি। পূর্ণা নতজানু হয়ে ব্যথিত সুরে বলল, ও আচ্ছা, যান। মৃদুল বলল, মন খারাপ কইরো না, জলদি আইসা পড়ব।
পূর্ণার কান্না পাচ্ছে। মৃদুল চলে যাবে শুনলেই তার বুক ফেটে কান্না আসে। সে মৃদুলের চোখের দিকে তাকিয়ে বলল, কেন আপনি এত দূরের মানুষ? তার বেকুল কণ্ঠের অভিযোগটি মৃদুলের হৃদয়ের কাঁপিয়ে তোলে। সে মৃদু হাসল। পূর্ণার হাত দুটি শক্ত করে ধরে বলল, আম্মা আব্বারে নিয়ে আসবো। পূর্ণা চৌকিতে তাকায়। ঠোঁট দুটি নিজেদের শক্তি আলাদা হয়ে যায়। মৃদুল পূর্ণাকে আরো অবাক করে দিতে বলল, তোমার আপাই বলেছে আমার আম্মা আব্বাকে নিয়ে আসতে। পূর্ণার হৃৎপিণ্ড থমকে যায়। চোখ ফেটে জল বেরিয়ে আসে। সে বসে পড়ল। দুই হাতে মুখ চেপে লম্বা করে নিঃশ্বাস নিয়ে বলল, কি বলছেন এসব? মৃদুল পূর্ণার সামনে বসলো। পূর্ণাকে নিজেকে সামলে দিতে দিল। তারপর বলল, যা হওয়ার ছিল তাই হইতেছে। পূর্ণার ঠোঁটে হাসি, চোখে জল নিয়ে মৃদুলের দিকে তাকালো। তারও ইচ্ছে হচ্ছে মৃদুলকে জড়িয়ে ধরতে, কিন্তু এটা অসম্ভব। সে চোখ বুজতেই দুই ফোঁটা জল গড়িয়ে পড়ে। ভালোবাসার কথা বলা হয়নি, তবুও দুজন মনে মনে জানে তারা একজন আরেকজনকে কতটা ভালোবাসে, কতটা চায়। মৃদুল বলল, সন্ধ্যা হইয়া যাইতাছে, এখন বাড়ি যাও। আমি সন্ধ্যার পরে খাওয়া দাওয়া করে রওনা দিব। পূর্ণা কি বলবে খুঁজে পাচ্ছে না। এটা সে কি শুনল। সে ধীরকণ্ঠে বলল, সাবধানে যাবেন, সাবধানে আসবেন। মৃদুল পূর্ণার চোখে চোখ রেখে মাথা নাড়ালো। সন্ধ্যার পূর্ব মুহূর্তের আলোয় পূর্ণাকে তার অস্পরই মনে হচ্ছে। চোখের ঘন পাপড়িগুলো চোখের জলে ভিজে আরো ঘন কালো হয়ে উঠেছে। পূর্ণা মৃদুলের তাকানো দেখে লজ্জা পেল। বলল, কালো মানুষকে এভাবে দেখার কি আছে? মৃদুল চমৎকার করে বলল, তুমি যদি আমার চোখ দিয়া নিজেরে দেখতা, বুঝতে পারতা তুমি ঠিক কতটা সুন্দর। কথাটি পূর্ণার হৃদয় নাড়িয়ে দেয়।